নিঃসন্দেহে আব্দুল মালেক যেই আদর্শ লালন করতেন ছাত্র শিবিরের একই আদর্শ। আদর্শিকভাবে তাকে পূর্বসূরি বলতে আমার কোনো ধরনের দ্বিধা নাই এবং এটা আমরা সুস্পষ্টভাবে বলিও। আব্দুল মালেককে দেশের শত্রু বলাটা এটা আসলে মানে ছাত্রদলের কোন এথিক্সের সাথে যায় বা এটা কোন গণতান্ত্রিক কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা আমি জানি না। কোন ইভেন্টটা বাংলাদেশ বিরোধী, আমাদের কোন রাজনীতিটা বাংলাদেশ বিরোধী, ওনাদের মুখে কথাটা মানায় না। যখন ওনাদের বিএনপির প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যিনি নিজে রাজাকার ছিলেন, জিয়াউর রহমান যাকে নিয়ে এসে প্রথম প্রধানমন্ত্রী বানালেন, এমন লোককে যার ব্যাপারে নিজের ৭১ ব্যাপারে অ্যালিগেশন আছে, এই ব্যাপারগুলো থাকার পরেও সেই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে এক আওয়ামী বয়ানে কাউকে অভিযুক্ত করা, আওয়ামী লীগের বয়ানে নিজেদের রাজনীতি দাঁড় করানো, এটার চাইতে আসলে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। করিম শাকিল, আপনার কাছে জানতে চাই যে বর্তমান ইসলামী ছাত্র শিবির যে আব্দুল মালেক সহ তৎকালীন যে ছাত্র সংঘের নেতারা ছিলেন ওই সময়ের নেতাদেরকে পূর্বসূরি হিসেবে আপনারা চিন্তা করেন? আপনারা ভাবেন যে আপনাদের সিনিয়র নেতা হিসেবে তাদেরকে মানেন কিনা? এক, আর ছাত্র সংঘের যে ইতিবাচক নেতিবাচক যে কর্মকাণ্ড ছিল সেটির দায় কি এখনকার ছাত্র শিবির স্বীকার করে কিনা? দেখুন, একটি দল থেকে আরেকটি দলের তৈরি হওয়া, একটি দলের আদর্শ নিয়ে আরেকটি দলের জন্ম হওয়া, এটা খুবই স্বাভাবিক একটা রাজনৈতিক কালচার। বাংলাদেশে এটা হয়েছে। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, পরবর্তীতে মুসলিম লীগ থেকে মুসলিম লীগের বৃহত্তর একটা অংশ বিএনপিতে যোগ দিয়েছে, মুসলিম লীগের অনেকে স্বাধীনতার পর জামাতে যোগ দিয়েছে। তো একটা দল থেকে আরেকটা দল হওয়া এবং এই দলের যারা নেতা কিংবা যারা কর্মী তারা পূর্বে অন্য আরেকটি দলে থাকা, এনসিপির বহু নেতা ইতিপূর্বে ছাত্রলীগ করেছেন, এনসিপির বহু নেতা শিবির করেছেন। সো এটা খুবই কমন একটা কালচার। এই জিনিসটা দিয়ে এটা প্রমাণ হয় না যে এই নেতা এই দলে ছিল বলে এই দলটা ওই নেতারই অনুসারী। নিঃসন্দেহে আব্দুল মালেক যেই আদর্শ লালন করতেন ছাত্র শিবিরের একই আদর্শ। আদর্শিকভাবে তাকে পূর্বসূরি বলতে আমার কোনো ধরনের দ্বিধা নাই এবং এটা আমরা সুস্পষ্টভাবে বলিও। আব্দুল মালেকের যেদিন শাহাদাত বার্ষিকী 15 আগস্ট, সেটাকে আমরা ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করিও। কিন্তু আব্দুল মালেক আমি একটু শেষ করি। না, এক তো অবশ্যই নয়, কারণ ছাত্র সংঘ তো বিলুপ্ত হয়ে গেছে পরে। তো আমি একটু শেষ করি। আব্দুল মালেক শহীদ হয়েছে 1969 সালে। 1969-এর কনটেক্সটে যদি বিবেচনা করেন, আব্দুল মালেক রাষ্ট্রের তখন হচ্ছে আইয়ুব খানের শাসনামল চলতেছে। আইয়ুব বিরোধী একজন ছাত্রনেতা এবং মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং উনি ঢাকা শহরের সভাপতি ছিলেন তখন, ঢাকার একজন পরিচিত ছাত্রনেতা। আব্দুল মালেকের রোল ছিল আইয়ুব খান বিরোধী রোল, যার ফলে আব্দুল মালেক যেই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম তখন করতেন অন্য অনেকের পলিটিক্সের সাথে সেটা একটা কমন ইন্টারেস্টের জায়গায় ছিল। আব্দুল মালেকের 1969-এর আব্দুল মালেকের শাহাদাত, আব্দুল মালেকের অ্যাক্টিভিজম, এইটা কি আপনি 71-এর ছাত্র সংঘের কোনো কিছু দিয়ে আপনি জাস্টিফাই করবেন, নাকি আব্দুল মালেক যতদিন জীবিত ছিল আপনি শুধু ওইটা দিয়ে বিবেচনা করবেন? আমরা স্পেসিফিক কনটেক্সটে বিবেচনা করছি। আমরা বলছি তোফায়েল আহমেদের ব্যাপারে, যে এই ঘটনায় আব্দুল মালেক শাহাদাত বরণ করেন, সেই ঘটনায় তোফায়েল আহমেদ ছিল সেখানে, সে ডাকসু বিপি ছিল। ডাকসু বিপি থাকার পরও আব্দুল মালেক সেখানে মারা যায়। তোফায়েল আহমেদের ব্যাপারে অনেক কথা আসছে, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এখন এই ঘটনায় আপনি যদি বলেন যে শিবির ছাত্র সংঘের শিবির ছাত্র সংঘ একই, এটা শিবিরের উপর জুলুম করা হবে। এরপর অনেক ঘটনা ঘটেছে, ছাত্রসংঘ একটা পর্যায়ে বিলুপ্ত হয়েছে, তারও অনেক পরে শিবিরের জন্ম হয়েছে। সো ছাত্রসংঘের কাজের দায় শিবির যেমন নেবে না, ছাত্রসংঘ কিংবা তৎকালীন এরও আগের যে জমিয়তে তলাবা তাদের যে পলিটিক্যাল, তাদের যে ধর্মীয় ভাবাদর্শ, সেটার সাথে যে আমাদের মিল আছে এটা অস্বীকার আমরা করবো না। বলেছেন শিক্ষানীতি নিয়ে আলাপ হচ্ছিল, সেখানে ছাত্রসংঘ সহ ইসলামপন্থীদের দাবি ছিল দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। তো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা হবে এটা নিয়ে আব্দুল মালেক এর কয়েকদিন আগে নিপার আয়োজনে একটা বক্তব্য দেন। পরবর্তীতে টিএসসি প্রোগ্রামে আব্দুল মালেককে বক্তব্য দিবে না, সেই কনটেক্সটে আব্দুল মালেকরা বক্তব্য দেওয়ার দাবি জানান এবং সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। তো এই পুরো ব্যাপারটায় এই পুরো প্রোগ্রামের সভাপতি ছিল তোফায়েল আহমেদ। তিনি আব্দুল মালেককে বক্তব্য দিবেন না এবং যে সংঘর্ষ হয় সেখানে তোফায়েল আহমেদের প্রত্যক্ষ অংশগ্রহণও ছিল। তিনি আব্দুল মালেককে হত্যা করেছেন কিনা আসতে পারে, আলাপ আলোচনা আসতে পারে, কিন্তু তিনি যে ঘটনায় ছিলেন না এটাকে অস্বীকার করতে পারবেন না। জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক, গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বাড়ি হামিম, হ্যাঁ তার কথাতেই আসছিলাম যে এখন তাকে বলা হচ্ছে দেশের শত্রু। এ প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? হামিম আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে, সে আব্দুল মালেককে দেশের শত্রু বলেছে আর তোফায়েল আহমেদকে গণতন্ত্রের শত্রু বলেছে। আব্দুল মালেককে দেশের শত্রু বলাটা এটা আসলে ছাত্রদলের কোন এথিক্সের সাথে যায় বা এটা কোন গণতান্ত্রিক কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা আমি জানি না। আপনি মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হইলে তাকে মুসলিম লীগের দায় নিতে হয় না। মুসলিম লীগ থেকে পরবর্তীতে বিএনপিতে আসলে কিংবা বিএনপির বড় নেতা হইলেও তাকে মুসলিম লীগের দায় নিতে হয় না। সেক্ষেত্রে 69-এ শহীদ হওয়া আব্দুল মালেকের বক্তব্যের কনটেক্সট নিয়ে 71-এর দায় নিয়ে যদি টানাটানি করে হয়
তাহলে এটা আমার কাছে, এটা আমাদের কাছে একটা রাজনৈতিক অসততা বলে মনে হয়। আচ্ছা, যেটা হিস্ট্রি সেটা হিস্ট্রিক্যাল দায় আছে, সেটা মানুষ বিবেচনা করতেছে, দেশের কনটেক্সট মানুষের কাছে আমরাও যাচ্ছি, ওনারাও যাচ্ছেন। যেটা হিস্ট্রি এটা আমরাও স্বীকার করি না, এটার নির্মোহ বিশ্লেষণ হওয়া দরকার। জি। যে ঘটনার প্রেক্ষিতে জামাতে শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনাগুলোতে ওনারা কতটুকু জড়িত ছিলেন, সেই ঘটনায় ওনাদের ফাঁসি হইতে পারে কিনা, এই ব্যাপারগুলো পুনর্বার জনপরিসরে আলাপ হওয়া উচিত। একটা যুদ্ধে বা একটা দেশ যখন স্বাধীন হবে, সেই স্বাধীনতার প্রশ্নে পলিটিক্যালি কোনো একটা পক্ষ নেওয়া, পলিটিক্যালি এটা কোনো অপরাধ হইতে পারে? আপনি যখন যুদ্ধ অপরাধের প্রশ্ন তুলবেন, যে স্পেসিফিক এই ব্যক্তি কিংবা এই দলটা কী কী যুদ্ধ অপরাধ করেছে, আর স্পেসিফিক এই দলটার পলিটিক্যাল স্ট্যান্ড কী ছিল, একটা যুদ্ধের পর, একটা দেশের স্বাধীনতার পর সেই দেশের যারা বিদ্যমান থাকে তখন দেশের নাগরিক হিসাবে, তাদের মধ্যে নানান পথের নানান মতের মানুষ থাকে। আপনি 47-এর স্বাধীনতার পরেও দেখবেন, যারা 47-এর স্বাধীনতার প্রশ্নে যাদের দ্বিমত ছিল, তারাও পরবর্তীতে 47-এর পর পাকিস্তানে এসে ঐক্যবদ্ধ হয়েছে। তো এই ব্যাপারগুলো মানে মালিককে ভিলিফাই করার জন্য 71-কে টানাটা, এটা চূড়ান্তভাবে একটা রাজনৈতিক অসততা। বিশেষ করে ওনারা যখন প্রশ্নটা করেন যে মালিক 71 বেঁচে থাকলে মালিক এগুলোই করতো, ওনাদের মুখে এই কথাটা মানায় না। যখন ওনাদের বিএনপির প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, যিনি নিজে রাজাকার ছিলেন, এই ব্যাপারটা মানে জিয়াউর রহমান যাকে নিয়ে এসে প্রথম প্রধানমন্ত্রী বানালেন, এমন লোককে যার ব্যাপারে নিজের 71-এর ব্যাপারে অ্যালিগেশন আছে, তাদের মির্জা ফখরুল, তাদের মহাসচিব, তার বাবার ব্যাপারে যে অ্যালিগেশন আছে, এই ব্যাপারগুলো থাকার পরেও সেই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে এক আওয়ামী বয়ানে কাউকে অভিযুক্ত করা, আওয়ামী লীগের বয়ানে নিজেদের রাজনীতি দাঁড় করানো, এটার চাইতে আসলে দুঃখজনক ব্যাপার আর কিছু হইতে পারে না।